2023 অগস্ট থেকে 2025 সেপ্টেম্বর 25 মাস সময়টা দীর্ঘ, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই রয়েছে এটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গতকালের রাত। 2023 অগস্টে প্রথম বর্ষের এক পড়ুয়া র্যাগিংয়ের শিকার হয়েছিলেন। এরপর গঙ্গা দিয়ে চলে গেছে অনেক জল, আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4 নম্বর গেটের কাছের যে পুকুর, সেই পুকুর থেকে উদ্ধার অচৈতন্য ছাত্রী এবং তারপর তাকে মৃত ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত কোনো ফাউল প্লের কথা জানা যাচ্ছে না। জলে ডুবেই মৃত্যু হয়েছে, প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের তাই ইঙ্গিত করছে। কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, আবাসিক এবং ক্যাম্পাসের যে নিরাপত্তা সেটা প্রতিদিন কম্প্রোমাইজড হচ্ছে। কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে, যার মধ্যে অন্যতম গতকাল যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে পড়ুয়াদের সমাবেশ হয়েছিল রাত পর্যন্ত, সেই অনুষ্ঠানের পারমিশনই ছিল রাত 8টা পর্যন্ত। কিন্তু তা সত্ত্বেও ওই অনুষ্ঠান সেটা গভীর রাত পর্যন্ত চলছিল এবং যেখানেই 10:20 নাগাদ ওই পুকুর থেকে অচৈতন্য অবস্থায় ছাত্রীকে তোলা হয়। প্রশ্ন উঠছে যে আজকে দাঁড়িয়ে যখন এর আগেই অর্থাৎ সেই র্যাগিং কাণ্ডের পরবর্তী সময়ে বহু শোরগোলের পর যে নির্দেশিকা জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন, অ্যালকোহল এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, বহিরাগতের অবাধ প্রবেশ সেটা নিষিদ্ধ ছিল, সেটা কেন আজকে আবার কার্যকর করতে হলো? তার মানে কাদম্বরী মরিয়া প্রমাণ যেমনভাবে করেছিল যে সে মরে নাই, এই ইংরেজি 3য় বর্ষের ছাত্রী তার এই দুর্ভাগ্যজনক মৃত্যু সেটা দেখিয়ে দিল যে আসলে কোনো নির্দেশই কার্যকর হয় নাই। যদি হতো তাহলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। কারণ যেখানে এই ঘটনা ঘটেছে, যে প্লেস অফ অকারেন্স, তার অদূরে যে মদের বোতল সেটা এখনো পাওয়া গেছে। অর্থাৎ ওখানে গতকাল যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মাতোয়ারা পরিবেশ ছিল, সেখানেও যে অবাধ মদ্যপান এবং মাদক সেবন হয়েছে সেটা ওখানে উপস্থিত যারা ছিল সেই পড়ুয়াদের একাংশ তারাই স্বীকার করছে। জলে ডুবে মৃত্যু হয়েছে, প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের এমনই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আর সুরক্ষার দিকটা সেটা আরও একবার সামনে চলে এলো যে এত কিছুর পরও পর্যাপ্ত সিসিটিভি কেন বসানো যাচ্ছে না। আমরা তো শুনেছি যে তার জন্য যে অর্থ সেটা বরাদ্দ হয়েছে, আমরা তো দেখেছি জাস্ট কিছুদিন আগেই আদালতের তরফ থেকে এই সম্পর্কে করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও এই পরিস্থিতি কেন এখনও এক অদৃশ্য রেজিস্ট্যান্স যা এই সুরক্ষা ব্যবস্থাগুলোকে এক্সিকিউট করতে দিচ্ছে না। এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআইএমের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং বিজেপির পক্ষ থেকে শতরূপা। আমি শুরুতে একবার সরাসরি চলে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন রিয়া মাঝি, এবং আমরা দেখেছি যে আজকে এবিভিপি সেখানে বিক্ষোভ দেখায়, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তারা কিছুক্ষণ আগে ডেপুটেশন দিয়েছেন থানায়, সেখানে মশাল মিছিল চলছে। আমি সার্বিকভাবে চিত্রটা বুঝে নেওয়ার চেষ্টা করব এবং একই সঙ্গে রিয়া, প্রথমে তোমার কাছে জানতে চাইব ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কিসের ইঙ্গিত? একদমই মৌপিয়াদি, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, প্রিলিম রিপোর্ট যেটা পুলিশের তরফ থেকে বলা হয়, সেই রিপোর্টে কিন্তু কার্যত পরিষ্কার করেছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে এই
ছাত্রীর এবং একই সঙ্গে ভিজেরা কালেক্ট করা হয়েছে তা থেকে এই ছাত্রী মদ্যপ ছিল কিনা সেই বিষয়টা পরিষ্কার হবে এবং নো এক্সটার্নাল ইনজুরি মার্ক অর্থাৎ দেহে কোনো রকম কোনো ইনজুরি মার্ক নেই এই বিষয়টাই কিন্তু কার্যত দেখা গেল প্রিলিম রিপোর্টে ময়নাতদন্তের প্রিলিম রিপোর্টে। এই মুহূর্তে আমি যাদবপুরে দাঁড়িয়ে আছি মৌপিয়াদি, তুমি যে বিষয়টা ডেসক্রাইব করলে তার মধ্যে থেকে আমি তোমাকে দুটো জিনিস দেখাবো। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রথম একটি জিনিস দেখাতে, যেখানে আমি যে স্পট প্লেস অফ অকারেন্স সেখানেই দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেখানেই তুমি যে চিত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি মাদক সেবন করার একটি বোতল, সেই বোতল এখানে পড়ে রয়েছে একদম প্লেস অফ অকারেন্সের সামনেই সেই বোতল পড়ে রয়েছে এবং আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার ডান দিকটাই হচ্ছে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে এই তরুণী সে তার পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, যেটা এখানকার প্রত্যক্ষদর্শীরা বলছে প্রায় 10টা থেকে 10:15-র মধ্যে এই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা পুলিশ জানতে পেরেছে বেলা রাত 11টার সময়। কোথা থেকে জানতে পেরেছে সেটা হসপিটালে যখন নিয়ে গেছে তার সহপাঠীরা, সেই সময় সেখান থেকে কেপিসি থেকে পুলিশকে ইনফর্ম করা হয়েছে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তার অনেক পরে তারপরেই প্রায় 11টা নাগাদ পুলিশ জানতে পারে এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আরেকটা চিত্র দেখাবো যেটা সিসিটিভি কথা বলা হয় যে যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে সিসিটিভি নিয়ে রীতিমতো জলঘোলা হয়। সেই একটি সিসিটিভি যার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, 3টে ফুটেজ সংগ্রহ করেছে, তার মধ্যে এই একটি ফুটেজ, এই একটি সিসিটিভি একদম মেন গেট তুমি যেটা দেখতে পাচ্ছ সেই মেন গেটের ওপরে লাগা দুটো সিসিটিভি, একটা সিকিউরিটি গার্ডের ওপর সিকিউরিটি গার্ডের যে রুম তার উপরে লাগানো একটা সিসিটিভি এবং মেন গেটের গায়ে লাগানো একটা সিসিটিভি। এই 3টে সিসিটিভিতে শুধুমাত্র একটি সিসিটিভিতে কভার করতে পেরেছে সেই যে স্টুডেন্টটাকে যে যখন সে ঢুকেছিল এই জায়গা দিয়ে সে ভিতরে ঢুকেছিল। তবে তার সঙ্গে কেউ ছিল কিনা সেই বিষয়টা এখনো অ্যানালিসিস করা হচ্ছে। এর ভিতরে একটি ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমে তরুণী যেতে গিয়ে সে পা পিছলে পড়ে যায় কিনা। কিন্তু তোমাকে বলে রাখবো যে এই যে জায়গাটা পুরোটাই কিন্তু এরকম রেলিং দেওয়া রয়েছে, এই রেলিং দেওয়া রয়েছে এবং এই রেলিংটা পুরোপুরি দেওয়া রয়েছে কিন্তু একদম শেষে গিয়ে সেই রেলিংটা কিন্তু ভাঙা রয়েছে এবং সেই জায়গাতেই তরুণী পড়েছিল কিনা নাকি তার আগে পড়েছিল সেই সমস্ত বিষয়ে, যেহেতু সিসিটিভি কভারেজের বাইরে এই জায়গাটা, পুলিশ কিন্তু যারা অ্যাকম্পানি করেছিল ওই ছাত্রীকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তার বয়ফ্রেন্ড তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আমার ঠিক ক্যামেরা পার্সন যেখানে রয়েছে তার কয়েকটা পা হেঁটে গেলে পিছনে সেই প্রোগ্রাম চলছিল, যেই প্রোগ্রাম চলছিল এবং এখানে কিন্তু মানুষ ঠিক করছিল। এবং আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মপিয়া দিয়ে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে এখন তুমি আলোটা দেখতে পাচ্ছ সেই আলো কিন্তু গতকালকে জ্বলছিল না। কেন না, প্রোগ্রাম চলছিল সেই ফিল আনার জন্য। এই যে ছোট ছোট আলো যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, যে বড় আলো তুমি দেখতে পাচ্ছ যেটা জ্বলছিল না, এবং যেই আলোগুলো জ্বালানো ছিল একদম গাছের গায়ে যে ছোট ছোট ল্যাম্প তুমি দেখতে পাচ্ছ একদম ফিল আনার জন্য সেই ল্যাম্প জ্বালানো ছিল। কারণ যেহেতু এই ড্রামার যে প্রোগ্রাম চলছিল সেই ফিল আনার জন্য এই ছোট লাইট জ্বালানো ছিল, কোনো বড় লাইট জ্বলছিল না। এবং সেই কারণের জন্য সিসিটিভিতেও কিন্তু কার্যত সেই লাইট দেখা যায়নি, একদম ছোট ছোট টিমটিমে লাইট দেখা গিয়েছে। এবং সেই কারণের জন্য কতজন ছিল, কারা কারা অ্যাকম্পানি করে এই প্লেস অফ অকারেন্স অবধি নিয়ে গিয়েছিল বা কি বিষয়, সেই বিষয়টা কিন্তু এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। এক্সপার্ট দিয়ে সেই সিসিটিভি অ্যানালিসিস করানো হচ্ছে যাদবপুর থানার তরফ থেকে এবং সেই সিসিটিভি অ্যানালিসিস করার পরেই কিন্তু কার্যত স্পষ্ট হবে যে এই যাদবপুরে গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কি কারণে মৃত্যু হলো। যদিও পিএম রিপোর্ট বলছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছিল, কিন্তু যেহেতু অনেকক্ষণ জলে ছিল সেই কারণের জন্য কোনো স্মেল পাওয়া যায়নি এবং সেই কারণের জন্য ভিজেরা কালেক্ট করা হয়েছে। অ্যালকোহলিক কোনো বিষয় ছিল কিনা সেই বিষয়টা ভিজেরা থেকেই কিন্তু কার্যত পরিষ্কার হবে। রিয়া, তোমাকে ধন্যবাদ। এবং রিয়া আমাদের প্লেস অফ অকারেন্সের যে চিত্র দেখালো এবং যে পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তা কিন্তু কি ঘটেছে তা নিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে এনে দেয়। যদি ধরেও নেওয়া হয় যে ফাউল প্লে সম্ভাবনা নেই, আশঙ্কা নেই, তাহলেও অনেকগুলো প্রশ্ন থাকে। একদম আমরা দেখতে পাচ্ছিলাম যখন রিয়া আমাদের দেখাচ্ছিলেন যে 4 নম্বর গেটের সামনে একদম রাস্তা, বড় রাস্তা, আমরা জানি যে রাস্তাটাকে 5 নম্বর রুট বলা হয়, সারাক্ষণ সেটা
ভীষণ রকমভাবে ব্যস্ত থাকে, এমনকি রাত বাড়লেও সেখানে যান চলাচল থাকে। তার অদূরেই এই পুকুর এবং সেখানে একজন জলে পড়ে যান বা যে কোনোভাবে পুকুরে গিয়ে পৌঁছন, কেউ সেটা জানতে পারলো না। এবং ওই যে লাইট, পর্যাপ্ত লাইট কাল ছিল না, তার কারণ হচ্ছে ড্রামা ক্লাবের একটা অনুষ্ঠান ছিল এবং সেই ড্রামা ক্লাবের অনুষ্ঠানের যে ভিডিওগুলো আমাদের হাতে এসে যেখানে বাউল গান চলছিল সেটা এটা স্পষ্ট যে সেখানে একই সঙ্গে মদ্যপানও চলছিল, একাধিক ছাত্রছাত্রী সেটাই ছিলেন। আমরা মৃত ছাত্রী, আমরা আলোচনা করছি, আমরা মৃত ছাত্রী সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে, অত্যন্ত সংবেদনশীল হয়ে আলোচনা করব। আমরা কোনো স্পেকুলেশনে সেখানে যাব না যতক্ষণ না অবধি নির্দিষ্ট তথ্য থাকে। কিন্তু ওখানে যে ক্রাউডটা ছিল, যে ভিড়টা ছিল, সেই ভিড়টা ওখানে থাকলো, তার অদূরে এরকম একটা ঘটনা ঘটলো, কারো কোনো হুঁশ থাকলো না। আমি সায়নের কাছে যাই, কারণ সায়ন একজন, আমি জানাই যে সায়ন আমাদের সঙ্গে যেমন রয়েছেন, সুদীপ রয়েছেন। সুদীপ এই সিসিটিভি নিয়ে যে মামলাটা, সিসিটিভির জন্য যে মামলাটা, সেই মামলাটা রুজু করেছিল, সেটা দায়ের করেছিল সুদীপ। আমি সুদীপের কাছে আসবো, তাকে সায়নের কাছে যাই। সায়ন, তুমি একজন আইনজীবীও, এই যে প্লেস অফ অকারেন্স থেকে অনেকগুলো মিসিং লিঙ্ক উঠে আসছে, এটাকে তুমি কিভাবে দেখছো? একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যেটা সেকেন্ড হোম, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই যেটা মনে করেন সেকেন্ড হোম, সেখানে একটা নিরাপত্তা নেই। আমরা যদি ধরেও নিই যে ফাউল প্লে হয়নি, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। 8টা অবধি এর পারমিশন ছিল, কি করে রাত 10টার পরও সেই অনুষ্ঠান চলতে পারে? পিয়াদি, প্রথম কথা হচ্ছে যে তুমি যা যা প্রশ্ন করলে, এই প্রশ্নের সবচাইতে ভালো উত্তর যে দিতে পারবে, শাসক দলের প্রতিনিধি স্টুডিওতে বসে রয়েছে সুদীপ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি তোমার সাথে 100% সহমত যে নিরাপত্তার প্রশ্নে সেই নিরাপত্তা কোথায় এবং কোথায় সেই নিরাপত্তা পাওয়া যাবে। দেখো, কেউ হাত তুলে নিতে পারে না। আমি জানি এক্ষুনি যদি সরকারের প্রতিনিধি বলা শুরু করেন, এক্ষুনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দিকে আঙুল তুলবে, আবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ খুব সহজভাবে রাজ্য সরকারের দিকে আঙুল তুলবে। আমি তোমাকে 2-3টে ফ্যাক্ট বলে দিই, আমাদের আলোচনার কনক্লুশনে গিয়ে পৌঁছতে সুবিধা হবে। 2017 সালে আমাদের রাজ্যের সরকার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 2017 এই আইনটা নিয়ে এসছে। এই আইন নিয়ে আসবার পরে যে ইউনিভার্সিটির তারা স্বতন্ত্রভাবে তাদের যে অ্যাক্ট ছিল তার চাইতে ওভাররাইডিং করে এই অ্যাক্টের এফেক্ট অনেক বেশি, ফলে রাজ্য সরকার চাইলে অনেক কিছু করতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে সিসিটিভি নিয়ে এক্ষুনি আলোচনা হচ্ছিল, সুদীপ একটি মামলা করেছিল, কিন্তু তারপরেও আমি তোমাকে কপি পাঠালাম তোমার হোয়াটসঅ্যাপে, যে মামলা এখনো চলছে এবং যে মামলা নিয়ে সবচাইতে বেশি আলোচিত হয় তা হচ্ছে শুভম দাস ভার্সেস যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স। আমি লাস্ট অর্ডারটা দেখছিলাম, এই লাস্ট অর্ডারে যাদবপুরের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে, সেই এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করেছে, মিটিং করে তারা একটা কোটেশন নিয়েছে ওয়েবেলের কাছ থেকে। আদালতকে তারা জানিয়েছে রাজ্য সরকার এখনো ফান্ড ডিসবার্স করেনি এবং আগামী যে হিয়ারিং রয়েছে, আমি যে কারণে তোমাকে অর্ডারটা পাঠালাম, আগামী যে হিয়ারিং আছে সেই হিয়ারিং এ বিষয়টি উঠবে। এটা গেল আমার 2 নম্বর কথা। আমার 3 নম্বর কথা, এই যে আশঙ্কার কথা আমরা বলছি যে কেউ দেখতে পেল না, যাদবপুর ইউনিভার্সিটি ঠিক যেরকম ভাবে যাদবপুর 8B একদম অত্যন্ত জনবহুল একটি এলাকা, পাশেই যাদবপুর ইউনিভার্সিটি, চারপাশে রাস্তা, ঠিক তেমন ভাবেই আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করছি, মনোজিৎ নিয়েও আমরা আলোচনা করেছি। তোমার নিশ্চয়ই মনে আছে যে সাউথ ক্যালকাটা কলেজ বালিগঞ্জ স্টেশন থেকে ডিলছড়ার দূরত্বে। সবচেয়ে মজার বিষয় কোথায় জানো? কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কি অবস্থায় গিয়ে পৌঁছেছে, আমি তোমাকে ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবাংলায় উচ্চশিক্ষা দপ্তরটা কার্যত ছেলে খেলায়, আমি জাস্ট একটা কথা আমি শেষ করে নিই, জাস্ট ছেলে খেলার জায়গায় চলে গেছে। সাউথ ক্যালকাটা কলেজ কর্তৃপক্ষ, আমি যে মামলা করেছিলাম সেই মামলায় গিয়ে তারা আদালতকে বলছে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হোক। কলেজের অভ্যন্তরে এই অবস্থা। আমি আসবো শায়ন, আমি সুদীপের কাছে আসি। অর্থাৎ পর্যাপ্ত সিসিটিভি বসেনি, পর্যাপ্ত সিসিটিভি যে বসেনি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে 3টে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা গেছে, তার কোনোটাতে প্লেস অফ অকারেন্সে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা দেখা যাচ্ছে না, কারণ ওই পুকুর পাড়টা সেটা সিসিটিভি কভারেজে নেই। তাহলে শায়নের বক্তব্য হচ্ছে যে ফান্ডই ডিসবার্স করা হয়নি। না, আমি প্রথমেই বলবো যে আজ থেকে 2 বছর আগে যে মামলাটা করেছিলাম, সেই মামলায় কোর্ট যে রায় দিয়েছিল, তাহলে সেই রায়ের কোনোটাই ফলপ্রসূ হয়নি। শুধু লোক দেখানোর জন্য যেখানে 70টা সিসিটিভি লাগানোর কথা, সেখানে দেখা যাচ্ছে 4টে সিসিটিভি লেগেছে। আমি খুব স্পেসিফিক্যালি বলেছিলাম যে ওই মেন রাস্তায় সিসিটিভি লাগালে হবে না, গলি গুঁজিতে ঢোকাতে হবে সিসিটিভি,
তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই গলিগুজিতেই যা যা কর্মকাণ্ড হয় সেগুলো প্রকাশ্যে আসা খুব জরুরি। এবার আমাকে পরিষ্কার করে দেখতে হবে যে কারা এই সিসিটিভির বিরুদ্ধে, কেন তারা বিরুদ্ধে। আমি কলকাতা টিভির মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যে প্রোগ্রামের পারমিশন রাত 8টা পর্যন্ত দিয়েছিলেন, সেই প্রোগ্রাম যখন রাত্রি 9টা ছাড়িয়ে 10টা ছাড়িয়ে পেরিয়ে গেল, কেন ব্যবস্থা নিলেন না? আপনি কোন দল, আপনি কোন সরকারের, কে আপনাকে নিয়োগ করেছে আমার দেখার কথা নয়। যদি এই বিষয়ে আপনারা সঠিক ব্যবস্থা নেন তাহলে কিন্তু ব্যক্তিকে পার্টি করে আমাদের মামলা করতে হবে। তার কারণ তাছাড়া তো এরা ব্যক্তি যারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দায়িত্বে আছেন, ব্যক্তিকে পার্টি করে মামলা করতে হবে। তাছাড়া এরা তো 2000, এটা কিন্তু এর আগে যে হোস্টেলের ঘটনা, তার আগে 2023-এর মার্চ মাসে এই ঝিলে পড়ে একটি ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনা পরম্পরা যাদবপুরে চলছে, সেখানে সিসিটিভি ইনস্টলেশন করা গেল না কেন? কাদের বিরোধিতায়? যারা বিরোধিতা করলো তাহলে কর্তৃপক্ষ কি ছাত্রদেরকে ভয় পাচ্ছেন? আমি সায়নের প্রশ্নের একটাই উত্তর দেব, রাজ্য সরকারের দিকে ভাই আঙুল তুলছে। একটা রাজ্য সরকারের একজন মন্ত্রী ঢুকলে ওরা কি করে, তার সিকিউরিটি ঢুকলে কি করে? তাহলে কি পুলিশ যদি যাদবপুরে ঢুকে সিসিটিভি ইনস্টল করে, এসএফআই দল মত রং নির্বিশেষে গ্রাম বাংলার দূর থেকে পড়তে আসা ছাত্রছাত্রী, তাদের বাবা মাদের স্বার্থে, তাদের মেধাদের স্বপ্নের স্বার্থে, তাহলে তারা কি পুলিশকে সহযোগিতা করবে? আমি উত্তর নেব, তার আগে শতরূপার কাছে যাই। শতরূপা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও বলছি যে তার গরিমাকে আমরা কেউ ক্ষুণ্ণ করতে চাই না। অতি সম্প্রতিও যে নতুন পালক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হয়েছে, তাতে আমরা সমস্ত আপামর বাঙালি তার জন্য গর্বিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সমস্ত আইন কানুন, সুরক্ষা ব্যবস্থা সবকিছুর বাইরে একটা বিচ্ছিন্ন দ্বীপ হতে পারে না, যেখানে রাজ্যপাল ঢুকলে, মুখ্যমন্ত্রী ঢুকলে, বিরোধী দলনেতা ঢুকলে, যখন বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী তিনি ঢুকলে তখন প্রবল আপত্তি, অথচ এখনো বহিরাগতদের অবাধ প্রবেশ, এবং অবাধ প্রবেশ যে চলছিল অন্তত কালকে রাত অবধি, সেটা স্পষ্ট। কারণ আজকে নতুন করে একটা পুরনো নির্দেশিকা, সেটাকে আবার নতুন করে ইস্যু করা হচ্ছে। একদম ঠিক কথা বলেছো। যাদবপুর ইউনিভার্সিটির যে গরিমা আমি বলবো, সেটা আমি ব্যক্তিগতভাবে ভীষণ ফিল করি। তার কারণ ডক্টর নিমাই সাতত বোস একসময়, মানে আমার ছোট দাদু একসময় হিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তো সেজন্য যাদবপুরে কিছু হলে না আমার সবসময় মনে হয়, তুমি এক্স্যাক্টলি যে প্রশ্নটা করেছো, সত্যি সত্যি যাদবপুর কি রাজ্যের বাইরে, দেশের বাইরে কোনো একটা আলাদা এলিয়েন ইনস্টিটিউশন? প্রত্যেকবার এই জিনিসটা কেন হয়? আমি আজকে বিজেপি স্পোকসপারসন হয়েও আমি দল মত নির্বিশেষে বলতে চাই, কেন একটা রাজ্যে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন অন্যান্য অসংখ্য এডুকেশনাল ইনস্টিটিউশনের মতন, কেন আমরা ছাত্রছাত্রীদের বেসিক সুরক্ষা, তাদের স্বপ্নের সুরক্ষা, তাদের ক্যারিয়ারের সুরক্ষা, ইনফ্যাক্ট মৌপিয়া তুমি জানো যে যারা আছে ওখানে, সুদীপ, সায়ন, প্রত্যেকেই আমরা কলেজে অনেকটাই, কিন্তু কলেজে আমরা মজাও করি, আমরা এনজয়ও করি, কিন্তু এনজয়মেন্টের এই নমুনা হবে যেখানে সিসিটিভি থাকবে না। সিসিটিভি থাকবে বলে, শুধু সিসিটিভি রাখবে বলা হয়েছিল বলে একদল ছাত্রছাত্রীরা কি লেভেলের আন্দোলন করেছিল তোমার মনে থাকবে। সুদীপ, সায়নকে মনে আছে? রক্তচক্ষু সিসিটিভি নাকি শাসকের রাষ্ট্রের রক্তচক্ষু, ওদের নাকি সেকেন্ড হোম, সেখানে নাকি ওদের প্রাইভেসি নষ্ট করা হচ্ছে। তো এই ধরনের মন্তব্য করে একটা পুরুষ ছাত্রকে সেই রেলিং বেয়ে, মানে তাকে সে নিজের র্যাগিং, মানে র্যাগিং এর জন্য মৃত্যু হয়েছে নাকি সে অ্যাকচুয়ালি পা পিছলে পড়ে গেছে নাকি সে আত্মহত্যা করেছে, আমরা সেটা আজও জানলাম। আমি আসবো, একটা ব্রেক আমাকে নিতে হবে, আমি ব্রেকের পর অশোকদার কাছেও যাবো। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। একবার দেখে নেওয়ার চেষ্টা করবো যে কি ঘটেছিল। এই সেই জায়গা যেখানে মিলেছে ছাত্রীর দেহ, কিন্তু কিভাবে ঘটল অস্বাভাবিক মৃত্যু, তাই এখন ভাবাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পুলিশকে।
বিভিন্ন সূত্রে আমাদের কাছে যে খবর এসেছে তা থেকেই আমরা রহস্য খোঁজার চেষ্টা করছি। তখন রাত প্রায় 10টা। ড্রামা ক্লাবের আয়োজনে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন ইংরেজি বিভাগে 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল। ছবিতে দেখা যাচ্ছে সকলেই মেতে উঠেছেন হুল্লোড়ে। এই সময়ই আর্টস ইউনিয়ন রুম লাগোয়া টয়লেটে যান অনামিকা। পরে এই পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। 10টা থেকে 10:15-র মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে, কিন্তু তার আগেই সব শেষ। 10টার দিকে হয়েছিল, ওরা বাথরুমের সামনে গিয়েছিল, ওখান থেকে হয়তো কোনো ক্রমে পড়ে গেছিলেন, যেখানে বাথরুমের 4 নম্বর গেটের যে পাশে লেডিস টয়লেট, ওখান থেকেই ঘটনা ঘটেছে। এবং ওখানে তো আমাদের নিরাপত্তা রক্ষীরা যায় না, রাত্রেবেলা আমাদের লেডিস সিকিউরিটি থাকেও না। যখনই ছাত্রীরা এসে বলে যে একজন পুকুরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওখানে যারা উপস্থিত ছিলেন ছাত্ররা, তারাই নেমে ওকে তুলে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে রামদাকে ফোন করা হয়। ও 2-3 মিনিটের মধ্যে চলে এসে এবং নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল চলে গেছে। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, চলুন বোঝার চেষ্টা করি। সকালের ছবি। এই গাড়ি বারান্দায় চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এই গাড়ি বারান্দার উল্টো দিকেই আর্টস বিভাগের ইউনিয়ন রুম। ইউনিয়ন রুমের পাশ দিয়েই টয়লেট যাওয়ার রাস্তা, পুকুর রেলিং দিয়ে ঘেরা। তবে টয়লেটের কাছে নারকেল গাছ যেখানে, সেখান থেকে রেলিংয়ের মাঝের অংশ কিছুটা ফাঁকা। এখানেই জলে পড়ে থাকতে দেখা যায় অনামিকাকে। পড়ুয়াদের অনেকে জানিয়েছেন অনুষ্ঠান চলাকালীন সেখানে অনেকেই স্বাভাবিক অবস্থায় ছিল না। আজও ওই চত্বর থেকে অনেক নেশার জিনিস পাওয়া গেছে, আর তাই স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন সামনে আসছে। ওই ছাত্রী যখন টয়লেটে যান তখন তার সঙ্গে কি অন্য কেউ ছিল? প্রথম কখন নজরে পড়ে ছাত্রীটি পুকুরে পড়ে আছে? কখন তাকে উদ্ধার করা হয়? উদ্ধার করার পর কখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়? ওই চত্বরে সবসময়ই পড়ুয়ারা আড্ডা মারে, কেউ তাকে পড়ে যেতে দেখলো না। অনামিকা ছাত্রী হস্টেলে থাকতো না, বাড়ি নিমতায়। তাহলে এত রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কেন ছিলেন তিনি? রাত 8টা পর্যন্ত অনুষ্ঠান চলার কথা থাকলেও রাত 10টা পর্যন্ত কিভাবে চলছিল? কেন অবাধ নেশার ঠেক যাদবপুর বিশ্ববিদ্যালয়? প্রশ্ন উঠছে নানা, কিন্তু এখনো উত্তর অধরা। 4 নম্বর গেটে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে রহস্য উদ্ধারের চেষ্টায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে, অস্বাভাবিক মামলা রুজু করেছে পুলিশ। তবে যে বিশ্ববিদ্যালয় সর্বভারতীয় স্তরে প্রথম দিকে থাকে, সেখানে কেন বারবার পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে তা নিয়ে অসন্তোষের চোরা স্রোত বইছে শিক্ষা মহলে। কলকাতা টিভি। আমি অশোকদার কাছে আসবো। অশোকদা, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি ওই সিসিটিভির ওপর জোর দিয়েছেন। এই যে তার মানে 2 বছরে আসলে যাদবপুরের সুরক্ষা, নিরাপত্তা এগুলো কোনোটাই 1 ইঞ্চিও এগোয়নি। একেবারেই তাই। আমরা তো আবার বলছি যে প্রাইভেসি লঙ্ঘন না করে যদি ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি বসে, তাহলে আপত্তিটা কাদের এবং কেন আপত্তি, এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমার এখানে একটা প্রশ্ন আছে অশোকদা, হোয়াট ইজ প্রাইভেসি? না হতে পারে, এক সেকেন্ড, কোন সব কলেজে কারো প্রাইভেসি লাগে না, হতে পারে। আমি বলছি প্রাইভেসি বলতে বিশ্ববিদ্যালয় তো বাড়ির বেডরুম না। বলছি আমরা তো সেই জায়গাটাই বলছি, বাড়ির বেডরুমও না, বাড়ির রেস্টরুমও না। এই কথাটাই শুভঙ্কর সরকার বলেছেন, এই কথাটাও শুভঙ্কর সরকার বলেছেন। এ তো বেডরুম নয়, এ তো বাড়ির কোনো ঘরদোর নয়, এটা তো কোনো ওয়াশরুম নয়। তাহলে সিসিটিভিটা লাগাতে আপত্তি কেন, কাদের আপত্তি? এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে প্রতিবাদ কেন সিলেক্টিভ হবে? এর মধ্যেই রয়েছে দ্বিচারিতা লুকিয়ে। আমি আরজি কর নিয়ে প্রতিবাদ করব, আমি ল কলেজ নিয়ে প্রতিবাদ করব, আমি যাদবপুরের ব্যাপারে চুপ থাকবো কেন? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র বা ছাত্রী বা পড়ুয়াদের নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, জীবন সুরক্ষিত থাকছে না, আরজি করের ক্ষেত্রেও তাই হয়েছে, ল কলেজের ক্ষেত্রেও তাই হয়েছে, যাদবপুরে এর আগে দেখেছি যে ছাত্র আত্মহত্যাও কিন্তু দিনের শেষে গিয়ে একটা হত্যা। এবং গতকালের যে ঘটনাটা, এই ঘটনাটা হত্যা না আত্মহত্যা, না তার সাথে কে ছিল, নেশাগ্রস্ত ছিলেন কি ছিলেন না, সমস্তটা তদন্ত সাপেক্ষ, আগ বাড়িয়ে মন্তব্যের কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্নটা আবার এই জায়গাটায় আসে, একটা অদ্ভুত নীরবতা। এই অদ্ভুত নীরবতাটাই আমি বলবো মপিয়া এক বিপন্ন বিস্ময়। আমি এক জায়গায় চিৎকার করবো, আরেক জায়গায় চুপ থাকবো, কারণটা কি? কাকে আড়াল করতে চাইছি? কোন সিস্টেমকে আড়াল করতে চাইছি? কেন আড়াল করতে চাইছি?
এই দ্বিচারিতা চলবে না। আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বারংবার আবার দাবি জানিয়েছি, অবিলম্বে সিসিটিভি লাগাতে হবে। সায়নের কাছে আসছি। সায়ন, আমি যদি ধরে নিই যে তুমি যেটা বললে যে আসলে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, আমি ধরে নিলাম তুমি যেটা বলছো একদম 100% যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। আমার প্রশ্ন, তাহলে আরজিকর বা কসবা ল কলেজের ক্ষেত্রে যেভাবে আমরা তোমাদের ঝাঁপিয়ে পড়তে দেখেছি, আজকে তো সেটা দেখা যাচ্ছে না। আজকে দীর্ঘ একটা সময় পর একটা এসএফআই এর তরফ থেকে বিবৃতি পাওয়া গেছে ডেফিনেটলি, কিন্তু আমরা তো যেভাবে তোমাদের অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়তে দেখেছি, আমরা যেভাবে দ্রোহের ডাক দিয়ে, রাজ্য সরকারের যদি এটা সদিচ্ছার অভাব হয়, রাজ্য সরকারের ভুল হয়, রাজ্য সরকারের ত্রুটি হয়, কিন্তু আজ সেই রেসপন্সটা কোথায়, সেই রিয়াকশনটা কোথায়? কেন আজকে সিসিটিভির জন্য চাপাচ্ছ না? প্রশ্ন এক হচ্ছে যে প্রশ্ন, তুমি যতই আমাকে সিসিটিভি বিরোধী একটা টি শার্ট পরাতে চাও, একবারও বলছি না সায়ন, কারণ আমি খুব ভালো করে জানি তোমাদের অবস্থান তোমাদের অবস্থান, এবং র্যাগিং কাণ্ডের পরও এসএফআই এর তরফ থেকে ঘোষিত অবস্থান ছিল যে সিসিটিভি সেখানে ইনস্টল করা হোক, কিন্তু কার্যক্ষেত্রে কে আটকাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি এই ইনস্টলেশন? কেউ আটকাচ্ছে না মোপিয়াদি। মোপিয়াদি আমাকে যদি বলার একটু সুযোগ, হ্যাঁ বলো না। এক নম্বর কথা হচ্ছে, শো শুরু হওয়ার আগে আমি জানতাম এরকম একটা প্রশ্ন, আমি বলছি শো শুরু হওয়ার আগে আমি জানতাম এরকম একটা প্রশ্ন আসবে, সেই কারণে আমি তোমাকে তথ্য পর্যন্ত পাঠিয়ে রেখে দিয়েছি যে এক্সিকিউটিভ কাউন্সিল যাদবপুর ইউনিভার্সিটি তারা নাকি আদালতকে জানাচ্ছে তারা রাজ্য সরকারের কাছ থেকে ফান্ড পাচ্ছে না। তাহলে রাজ্য সরকার ফান্ড দিয়ে দিলেই তো তারা সিসিটিভি লাগায়। এটা তো লেফটের কোনো সে নেই, আমার কেন, তোমার কারোর কোনো সে নেই, আমরা শুধু বলতে পারি ট্রান্সপারেন্সি, এক নম্বর কথা। কিন্তু দু নম্বর কথা যেটা সবচাইতে আশ্চর্য রাখলো, সুদীপ এখানে বসে বসে ডাহা একটা মিথ্যা কথা বলে দিল যে ওর মামলায় নাকি কি নির্দেশ দিয়েছে। তোমাকে আমি 6টা নির্দেশ পাঠিয়েছি, চাইলে আমি স্টুডিওতে 6টা আমি খুলে খুলে দেখাতাম কোন মামলায় ও নির্দেশ দিয়েছে। মোপিয়াদি আসতে তুমি কোর্টরুমে দাঁড়িয়েছিলে, তুমি মামলাটা শুনতে গেছি। শুধু বলতে দাও, বাইরে আছে, শুধু বাইরে আছে, একটু বলতে দাও। আমি তোমাকে ও যেগুলো আমায় পাঠিয়েছে, আমি যেগুলো এতক্ষণ দেখতে পাইনি ওগুলো, এক সেকেন্ড সায়ন তোমার কথাই বলছি, তুমি যেটা বলছো তোমার কথাই বলছি, পাঠাচ্ছি আমি সেটা সুদীপকে পাঠাচ্ছি। দাঁড়াও, হ্যাঁ বলো এবার, হ্যাঁ বলো, তুমি পরে পাঠাবে, আগে বলো। আমি তোমাকে যে কথা বলছি এটা ঠিক, হ্যাঁ আমি তোমায় বলছি এটা ঠিক যে রাত 10টা অবধি ওখানে একটা প্রোগ্রাম চলছিল কেন। সুদীপ যেমন এই প্রশ্ন করছে, আমরাও এই প্রশ্ন করছি যে রাত 10টা অবধি প্রোগ্রাম চলছিল কেন। কিন্তু সাউথ ক্যালকাটার সময়তে যখন আমরা এই প্রশ্ন করছিলাম যে রাত 10টা অবধি ইউনিয়ন রুম খোলা ছিল কেন, মোপিয়াদিও যখন এই প্রশ্ন করছিল, সুদীপ রাহারা কি প্রশ্ন করছিল? শতরূপাদি সিসিটিভি নিয়ে যা বলেছে একদম ঠিক, কিন্তু ভারতবর্ষের ইলেকশন কমিশন যখন বলে যে আমি ইলেকশন কমিশনের কাছে যা যা সিসিটিভি ফুটেজ আছে আমি তা বের করব না, শতরূপাদির ভয়েসও কি তখন সেম থাকে? শতরূপাদির ভয়েস তখন সেম থাকে। আমরা যেমন এই ঘটনায় বলি যে বাংলায় ঘটনা ঘটলে আমরা বলি বিহারে কেন হচ্ছে, ও যাদবপুর হলে সাউথ কলকাতা লয়ে চলে গেল। অস্থায়ী রেজিস্ট্রার, অস্থায়ী ডিন অফ স্টুডেন্টস, অস্থায়ী ফাইন্যান্স অফিসার, আমি তোমাকে আবার রিপিট করছি, অস্থায়ী রেজিস্ট্রার, অস্থায়ী ডিন অফ স্টুডেন্টস, অস্থায়ী ফাইন্যান্স অফিসার। সংক্ষিপ্ত করতে হবে কারণ সবাইকে বলতে হবে। এক সেকেন্ড, রাজ্যপাল এটার উত্তর তো রাজ্যপাল দিতে পারেন। আজকে আমরা গতকাল রাত্রে যে বিবৃতি দিয়েছি সেখানে পরিষ্কার বলা হয়েছে অবিলম্বে রাজ্য সরকার মনোনীত স্থায়ী উপাচার্য দরকার। তার কারণ গত 3টে যে ঘটনা, এই ঘটনাকে নিয়ে যে 3টে ঘটনা, প্রথম ঝিলপাড়ে ছাত্রের মৃত্যুর ঘটনা, তারপরে হোস্টেলের মৃত্যুর ঘটনা, তারপরে গতকালকের এই ঘটনা, 3টে ঘটনার ক্ষেত্রেই কিন্তু দায়িত্বে ছিলেন যে তিনি অস্থায়ী উপাচার্য, রাজ্যপাল মনোনীত উপাচার্য। আমাদের দাবিগুলোর মধ্যে একটা দাবি রয়েছে অলরেডি যে যাতে রাজ্য সরকার মনোনীত উপাচার্য এখানে থাকে। আমি সায়ন ব্যানার্জিকে একটা প্রশ্ন করেছিলাম যে রাজ্য সরকার যদি আগামী কালকেই সেখানে পুলিশ পাঠিয়ে একদম গলি ঘুজি সহ সর্বত্র সিসিটিভিতে মুড়ে ফেলে, তাহলে ওদের ছাত্র সংগঠন সেখানে পুলিশকে সহযোগিতা করবে নাকি গো ব্যাক বলে পুলিশের বিরোধিতা করবে? হ্যাঁ বা না, একটু উত্তরটা সায়ন। হ্যাঁ বা না, তারপর আমি শতরূপার কাছে আসবো। মানে আগামীকাল রাজ্য সরকার ফান্ড ডিসবার্স করবে, সিসিটিভি লাগাবে, এই তো কথা। আমরা সাথে আছি, করো, যাও করো।
আগামীকাল কখন করবে? আরে সিসিটিভির ফান্ড ডিসবার্স করা হয়েছে ভাই, যেটা নিয়ে সমস্যা চলছে সেটা সিকিউরিটি বাড়াতে বলেছে, সিকিউরিটি বাড়াতে বলেছে। তারপর আরে ভাই আমি নিজেও যাদবপুরে কিছুদিন ছাত্র ছিলাম, বেসরকারি সংস্থা তোমাদের দলের এসএফআই সিসিটিভি লাগানো না আসবো আমি শতরূপার কাছে আসবো প্লিজ। শতরূপা, এই যাদবপুর আবারও বলছি যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটলে একটা অংশ তারা এক্সপেক্ট করেন যে আমরা সবাই চুপ থাকবো, কারণ প্রতিষ্ঠানটার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং তা নিয়ে এমনকি তার পড়ুয়াদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে ক্রিটিক্যাল প্রশ্ন করলে তখন আইদার তুমি চান্স পাওনি তাই বলছো, অথবা তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে চাইছো, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এই কোট আনকোট প্রিভিসির নামে সুরক্ষা ব্যবস্থার একটা দফা রফা পরিস্থিতি তৈরি করে রাখতে হবে? কেন বাকি সমস্ত জায়গায় যদি যেগুলো লাগু করা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি বিচ্ছিন্ন দ্বীপ নাকি, মঙ্গল গ্রহ নাকি? এক্স্যাক্টলি মৌপিয়া, আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেজন্য আমি বললেই হয়তো ঝাঁপিয়ে পড়ে লোকজন বলবে তুমি জেইউতে চান্স পাওনি, তুমি যা বললে ডেফিনেটলি এটা একটা থিওরি হতে পারে। কিন্তু আমি সামগ্রিকভাবে যদি দেখি, কেন সো কল্ড রেড ফোর্ট বলি যেটা আমরা, একটা আসলে একটা খুব ফরওয়ার্ড থিঙ্কিং ইউনিভার্সিটি হওয়ার কথা, নতুন নতুন সাবজেক্ট, নতুন মানে চিন্তাধারা অন্যরকম, পড়ানোর ধরন অন্যরকম, মার্কিং সিস্টেম অন্যরকম, সব রকম নিয়ে, তাহলে একটা সামগ্রিক প্রশ্ন ওঠে যে এই একটা লট অফ স্টুডেন্টস জেনারেশন বা জেনারেশনের পর জেনারেশন কেন তারা এত অসহিষ্ণু, ক্যাম্পাসে ছোটখাটো অ্যাডভেঞ্চার একদম তরুণ প্রজন্ম তারা করাচ্ছে, কিন্তু এখানে রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে মদ্যপান, নেশা এবং এমন কিছু অসামাজিক কাজকর্ম যেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। মৌপিয়া, তুমি যদি দেখো তারা ডিগ্রি নেবে না, সেজন্য রাজ্যপালকে গো ব্যাক, তারা কেন্দ্রীয় মন্ত্রী, সেই সময় বাবুল সুপ্রিয় বিজেপি মানে কেন্দ্রীয় মন্ত্রী ছিল, তাকে গো ব্যাক। অগ্নিমিত্রা আর আরেকজন বোধহয় আমার মনে পড়ছে না এক্ষুনিকে, জাস্ট একটা ডিসকাশনের জন্য গেছিল, একটা প্যানেল ডিসকাশনের নেমন্তন্ন ছিল, তারা গেছিল, তাদের বন্ধ করে দেওয়া হলো ঘরের মধ্যে। এই রকম আননেসেসারি হ্যারাসমেন্ট ভেরি রিসেন্টলি, আমি আবারও একটু আগেও আমি বলেছি, আবারও আমি রিপিট করছি, যে ছেলেটা 3 তলা থেকে উপর থেকে পড়ে মারা গেল, তখন যখন সিসিটিভির কথা উঠলো, সেগুলো রেড়ে করে উঠে, তুমি ঠিকই বলে কি রক্তচক্ষু এবং তাদের প্রাইভেসি, আরে ওয়াশরুম ছাড়া হোস্টেলে আনলেস মানে গার্লস স্লিপিং কোয়ার্টার্স ছাড়া কিসের একটা মানে একটা ইউনিভার্সিটিতে কিসের প্রাইভেসি? আমরা এখানে অশোকদার কথা, অশোকদা যেটা একটু আগে বলেছেন যে ওপেন এত সুন্দর ক্যাম্পাস, প্লিজ এনজয় দ্য ক্যাম্পাস, অশোকদা যেটা বলছেন করতে হবে। একই সঙ্গে অশোকদা যেটা বলছেন যে প্রতিবাদও কেন এত সিলেক্টিভ, একেবারে এই প্রশ্নটা মৌপিয়া বারবার করে উঠছে। মানে মাঝে মাঝে মনে হচ্ছে কি, মানে আমরা কি মানে পড়াশোনা করিনি, কলেজে পড়িনি, বিশ্ববিদ্যালয়ে পড়িনি, ছাত্র রাজনীতি করিনি, কোনটা করিনি? মানে মানে আমি কাউকে মানে করছি না, মানে একেবারে সাধু সন্ন্যাসী তো আমরা কেউ ছিলাম না, ছাত্র রাজনীতি করেছি, সব কিছুই করেছি, মানে কখনো তো আমাদের মাথায় আসেনি, মনে আসেনি, তাহলে কোন কারণে এটা হচ্ছে? এবং আমি একটা কথা এখানে বলছি, রাষ্ট্রের রক্তচক্ষুর সাথে এই ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার যারা চেষ্টা করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। রাজনৈতিক কারণে কোনো বিক্ষোভ, রাজনৈতিক কারণে কোনো ছাত্র আন্দোলন, রাজনৈতিক কারণে কোনো ঘেরাও, সেটা অন্য জিনিস, কিন্তু আবার বলছি এই যে ব্যাপারগুলো হচ্ছে, কেউ একটা সেমিনারে যাচ্ছে, আমার এটাও প্রশ্ন আছে যে আজকের কাণ্ডের পর যারা পথে নেমেছিলেন, রাইটলি নেমেছিলেন, আমরাও এক সেকেন্ড রাইটলি নেমেছিলেন, আমরাও নেমেছিলাম 14ই আগস্টের রাত দখলে, আমরা প্রত্যেকে সাধারণ মানুষ নেমেছিলাম। তো তখন যারা রাত দখলে ডাক দিয়েছিলেন, আমরা যদি দেখি 8B, সেখানে দফায় দফায় রাত দখল হয়েছে, দফায় দফায় প্রতিবাদ হয়েছে, রাইটলি হয়েছে, আবারও বলছি রাইটলি হয়েছে। কিন্তু তখন যারা রাত দখলে ডাক দিয়েছেন, তখন যারা পথে নেমেছেন, তখন যারা লালবাজারে এসে শিরদাঁড়া দিয়েছেন, গতকাল থেকে আজ অব্দি আমি তাদের একটা বক্তব্য শুনি। একেবারে মৌপিয়া, প্রতিবাদ যখন সিলেক্টিভ হয়ে যাবে তখনই জেনে নিতে হবে যে চরম দ্বিচারিতা কাজ করছে এবং কোনো একটা অন্যায়কে আড়াল করার চেষ্টা। কিন্তু মৌপিয়া, আমার এখানে একটা প্রশ্ন আজকে
দাঁড়িয়ে বলতে হবে, আমার দায়বদ্ধতা থেকে আমি বলবো একজন গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে, যে এই যাদবপুরে কিংবা জেএনইউতে যখন বিবিসির ওই ডকুমেন্টারি ফিল্ম চালানো হয় তখন কোন অদৃশ্য কারণে কার রক্তচক্ষু কার অঙ্গুলি হেলনে কারেন্ট অফ করে দেওয়া হয়, এটাও কিন্তু আজকে দাঁড়িয়ে বলতে হবে। এইটাও আমি বললাম না প্রতিবাদকে সিলেক্টিভ হতে দেওয়া যাবে না, আজকের আলোচনাটা যদি সিলেক্টিভ লেস প্রতিবাদ হয় তাহলে এইটাকেও এর সাথে ইনক্লুড করতে হবে। সায়ন কিছু বলতে চাই, সায়ন সংক্ষেপে প্লিজ। একদম সংক্ষেপে বলছি, আমি শতরূপাদিকে খালি একটা প্রশ্ন রাখছি। শতরূপাদি, আজ থেকে কয়েক মাস আগে আমাদের রাজ্যের কল্যাণীতে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ IISER অনামিত্রা রয় ড্রাগ এবং বুলিং এর জন্য ওপর থেকে পড়ে মারা যায়, সুইসাইড অথবা মার্ডার, এই গোটা বিষয়টি চালায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন। এই বিষয়তে তোমাদের কোনো মতবাদ থাকে না কেন? আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি, ওয়েলকাম করছি, মানে তোমাদের এই সিলেক্টিভনেসটা কিসের জন্য? যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইউনিভার্সিটি হয় সেখানে সায়ন আমি একটা কথা বলছি, একদম আই ডু এগ্রি উইথ ইউ, এটা আমি মানে বলছি, আমি নিজে গিয়েছিলাম স্পটে, প্রদেশ কংগ্রেস সভাপতি গিয়েছিলেন তার বাড়িতে, একদম আই ডু এগ্রি উইথ ইউ। এই ব্যাপারটাকে কিন্তু সামনে আনা হয়নি। আরে অশোকদা, বিজেপি কে জিজ্ঞেস করেছি, অশোকদা তোমাকে নয়। সঠিক বলছি, তুমি অশোকদা বিজেপি কে জিজ্ঞেস করেছো। না না, আমি বুঝতে পারছি না যে তোমাদের অন্য রাজ্য মানে তৃণমূল যেরকম অন্য রাজ্যে চলে যায়, তোমরা এখন অন্য ইউনিভার্সিটিতে চলে যাচ্ছ। এক সেকেন্ড, আমি যেটা শুনেছি আমি বলি একটু, আমি যেটা বলছি যে আজকে যে হাসতে ভালো লাগছে সায়ন, তার কারণ মৌপিয়া যে প্রোটেস্ট গুলোর কথা বলছিল, সব প্রোটেস্ট গুলো তো তোমাদের রাস্তাগুলোর মতো সিপিএম দখল, কোনো অন্য কোনো পার্টি প্রোটেস্ট করবে না, বিজেপির যে কেউ যাবে তোমরা গো ব্যাক বলবে। এবং তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে বারবার যেটা হয়েছে সেটা তো টিভিতে বসে হাসছো, তোমাদের মতো অশিক্ষিত আমি সত্যি দেখিনি। না প্লিজ, কোন আনপার্লামেন্টারি শব্দ না, আনপার্লামেন্টারি শব্দ না। এক সেকেন্ড মৌপিয়া, ও সায়ন খুব হাউ ইজ হি লাফিং, সায়ন খুব এইভাবে কি করে ও হাসছে? আমাকে এই বেসিক সেনসিটিভিটিটা কেন থাকবে না? আজকে একটা খুব, আমি কেন বললাম অন্য রাজ্যের কথা, তৃণমূল যেরকম অন্য রাজ্যে চলে যায়, পশ্চিমবঙ্গ দেখাতে গেলে ও চলে গেল অন্য ইউনিভার্সিটিতে, এটা একেবারে ডিনাই করার কোনো জায়গা নেই। আজকে যে রেড ফোর্ট পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি, ডোন্ট কমেন্ট লাইক আ ননসেন্স, তৃণমূল এটা পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, দুজনকেই আমি বলবো শব্দের উপর নিয়ন্ত্রণ, অশিক্ষিত ননসেন্স এই শব্দগুলো কোন স্পিকারের কাছ থেকেই কোন ডিসেন্ট ডিবেটে এক্সপেক্টেড নয়। আমি দুজনকেই বলবো, এক সেকেন্ড সায়ন শতরূপা দুজনের কাছে আসবো, এক সেকেন্ড আমি সুদীপের কাছে আসি, এক লাইন প্লিজ প্লিজ। এটা একটা ক্লাসিক এক্সাম্পল যে তৃণমূল সমস্ত সারা পশ্চিমবঙ্গ দখল হয়ে গেল, কিন্তু এই মূল থেকে রেড এলিমেন্ট গুলোকে যাদবপুর থেকে সরাতে পারছে না, এটা একটা বড় প্রশ্ন। আমি প্রথমেই বলবো যে এত সময় লাগলো কেন? 18 ঘন্টা লাগলো যেখানে এসএফআই এর ছাত্র সংসদ, এসএফআই এর জয়ী ছাত্র সংসদ, তাদের 18 ঘন্টা লাগলো একটা বিবৃতি দিতে। আরে ভাই, ডু ইউ হ্যাভ এনি বেসিক বিবৃতি দিতে 18 ঘন্টা সময় লাগলো? ভুলবার বকছে তোমাদের ওখানে নাকি সর্ববৃহৎ ইউনিট। আরে ভাই, ওটা তোমাদের ওখানে এখন সর্ববৃহৎ ইউনিট। অন্য লোকের সময় কথা বলছে, একটু ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো, তুমি বলবার সময় শুনেছি, ধৈর্য রাখো, তুমি বলবার সময় শুনেছি, ধৈর্য রাখো, তুমি বলবার সময় শুনেছি, ধৈর্য রাখো। সায়ন এক সেকেন্ড, সায়ন এক সেকেন্ড, না 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 এই সব শব্দগুলো চলবে না, না 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 কোনো আনপার্লামেন্টারি শব্দ চলবে না, নো 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 নো। আজকে সায়ন ব্যানার্জির লক্ষ্যটাই হচ্ছে চেঁচামেচি করে লুটে পুটে একটু গোলমাল করে ইস্যুটাকে ঘুরিয়ে দাও। তার কারণ হচ্ছে এই নকশালরা, এটা তো এদেরই বন্ধু। সায়ন না, আনপার্লামেন্টারি কথা যত টেরোরিস্ট কথা সিপিএমকে বলতেই হবে। আমাদের সবাই একদম ইস্যু ঘুরিয়ে দিতে চায়, ঘুরিয়ে দিতে চায়। সিপিএম এর প্রতিনিধি এখনো পর্যন্ত এক লাইন শব্দ খরচ করেনি যারা এই ঘটনা ওখানে ঘটিয়েছে, যারা ওখানে মধ্যরাতে বসে নেশা করেছে, আমরা সেটা ধিক্কার জানাচ্ছি, আমরা প্রতিবাদ করছি। এটা ওদের পাঠ, এটা ওদের বৃহত্তর অংশ, সিপিএম এর বৃহত্তর অংশ, তাই ওরা প্রতিবাদ করছে না, ধিক্কার জানাচ্ছে না। 40 মিনিট 45 মিনিট
এক সেকেন্ড, না 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 সায়ন 30 সেকেন্ডে উত্তর দাও। এক সেকেন্ড, এক সেকেন্ড, না না 30 সেকেন্ড না, উঠে যাও, না সুদীপ না, সুদীপ না, মানুষ সায়ন না, সুদীপ না, দোকানে বসতে দেয় না, সুদীপ না, ধন্যবাদ দাও, সুদীপ না, কলকাতা টিভি সিপিএম কে বসতে সুদীপ না, দিয়েছে। সায়ন না, না কোন প্লিজ পক্ষ থেকে কোনো পার্সোনাল অ্যাটাক নট অ্যালাউড। সায়ন খুব ভালো করে জানো 30 সেকেন্ডে আমি তোমার কাছ থেকে লজিক্যাল উত্তর নেব। সায়ন প্লিজ কাম ডাউন, 30 সেকেন্ড আমাকে শেষ করতে হবে। আমি আবার তোমাকে লজিক্যালি বলছি, যাদবপুরে আজ থেকে 2 বছর আগে যে খুন হয়েছিল তার ট্রায়ালের কি হলো, তার তদন্তের কি হলো? রাজ্য সরকার দায় এড়িয়ে যেতে পারে? 2017 সালে এই রাজ্য সরকার আইন নিয়ে এসেছে, কোথায় গেল সেই আইনের ইমপ্লিমেন্টেশন? আদালত বলছে ফান্ড দেওয়ার জন্য, কোথায় গেল সেই ফান্ড? কারুর কোনো দায়িত্ব নেই, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে যাবে। তোমার জুটার পার্থপ্রতিম রায়কে জিজ্ঞেস করো কেন সিসিটিভি বিরোধিতা করে। তোমার জুটার পার্থপ্রতিম রায়কে জিজ্ঞেস করো কেন শিক্ষক সংগঠন এই ধরনের শব্দ যে কারো শব্দগুলো খুব অনভিপ্রেত, যে কারো পক্ষ থেকে খুব অনভিপ্রেত। আমাকে শেষ করতে হবে, এক সেকেন্ড আমাকে শেষ করতে হবে। আবারও বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গরিমা, সেই গরিমা সম্পর্কে আমরা সবাই সচেতন। আমাদের গর্ব আমরা মনে করি, যারা যাদবপুরে পড়েননি তারাও মনে করেন, আমরা যারা যাদবপুরে পড়িনি তারাও মনে করি। কিন্তু শুধুমাত্র প্রিভিয়াসির দোহাই দিয়ে বা মুক্ত চিন্তার দোহাই দিয়ে একটা ক্যাম্পাসকে তো অসুরক্ষিত বানিয়ে রাখা যায় না, যেখানে একের পর এক এই ধরনের ঘটনা ঘটবে এবং এই যাদবপুর চর্চিত হবে ফর রং রিজনস। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।